হ্যালো স্টুডেন্টস, আমি সায়ন দাস আচার্যর আজকের এই ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। আমাদের আজকের এই ক্লাসে আমরা ফিজিক্যাল সায়েন্স ক্লাস 9-এর চ্যাপ্টার 5 অর্থাৎ কার্যক্ষমতা ও শক্তি অধ্যায়ের ক্লাস নাম্বার 2 তোমাদের জন্য নিয়ে এসেছি। আমাদের প্রথম ক্লাসে আমরা কার্য সম্পর্কে শিখেছিলাম। আমাদের আজকের এই ক্লাসে আমরা কার্য সংক্রান্ত আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের আজকের এই ক্লাসটি শুরু করি এবং দেখে নিই যে এখানে আমরা কি কি পড়ছি। আমাদের প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম যখন কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, সেই বল প্রয়োগের ফলে বস্তুটির যদি স্মরণ হয় তাহলে আমরা কি বলি? তাহলে আমরা বলি যে বলটি কিছু পরিমাণ কার্য করেছে এবং এই ক্ষেত্রে কার্যের মান সেটা ইকুয়াল টু কি হয়? সেটা ইকুয়াল টু হয় প্রযুক্ত বল ইন্টু স্মরণ। এবার আমরা যে বস্তুটির উপর বল প্রয়োগ করছি, বল কি? সেটা তো একটি ভেক্টর রাশি, তাহলে তার একটি নির্দিষ্ট দিক থাকবে এবং স্মরণ সেটাও কি? সেটাও হলো ভেক্টর রাশি, তাহলে তারও একটি নির্দিষ্ট দিক থাকবে। এবার আমরা বস্তুটির উপর কোন দিকে বল প্রয়োগ করছি এবং তার ফলে বস্তুটির স্মরণ কোন দিকে হচ্ছে এর উপর নির্ভর করে আমরা কার্যকে দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো ধনাত্মক কার্য, আরেকটি হলো ঋণাত্মক কার্য। তাহলে এই বিষয়গুলো কি কি? চলো আমরা এক এক করে পড়ি। শুরুতে আমরা পড়ব ধনাত্মক কার্য, বা এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় বলের দ্বারা কার্য। এবার এই বিষয়টি কি? ধরে নাও আমাদের একটি বস্তু আছে এবং সেই বস্তুটিকে আমরা কিছু পরিমাণ বল প্রয়োগ করলাম এবং বল প্রয়োগ করার ফলে বস্তুটির যে স্মরণ সেটা কোন দিকে হলো? সেটা প্রযুক্ত বলের দিকেই হলো। তাহলে এই ক্ষেত্রে যে কার্য হবে সেটাকে আমরা বলবো ধনাত্মক কার্য, বা আমরা বলতে পারি এই ক্ষেত্রে প্রযুক্ত বল দ্বারা কার্য হয়েছে। এবার এই যে এই বিষয়টি, তার চলো আমরা একটি উদাহরণ নিই। ধরে নাও একটি বস্তু অবাধে ওপর থেকে নিচে পড়ছে। এবার বস্তুটি যখন ওপর থেকে নিচে পড়ছে সেই ক্ষেত্রে কি হবে? আমাদের যে অভিকর্ষজ বল সেটা কি হয়? প্রত্যেকটি বস্তুকে পৃথিবী নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে এটাই হলো আমাদের অভিকর্ষজ বল। এবং আমাদের বস্তুটি যখন ওপর থেকে নিচে পড়ছিল তখন অভিকর্ষজ বল কি? সেটাকে নিচের দিকেই টানছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? অভিকর্ষজ বলের দ্বারা কার্য হয়েছে। তাহলে এটা আমরা বুঝলাম ধনাত্মক কার্য বা বলের দ্বারা কার্য। এবার আমরা বুঝবো ঋণাত্মক কার্য বা বলের বিরুদ্ধে কার্য। এবার এই বিষয়টি কি? ধরে নাও আমরা কোনো একটি বস্তুর ওপর কিছু পরিমাণ বল প্রয়োগ করলাম, এর ফলে বস্তুটির স্মরণ হলো। কিন্তু এই যে স্মরণ সেটা কোন দিকে হলো? যেই দিকে আমরা বল প্রয়োগ করেছিলাম তার ঠিক বিপরীত দিকে বস্তুটির স্মরণ হলো। তাহলে এই ক্ষেত্রে যে কার্য হবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো ঋণাত্মক কার্য বা বলের বিরুদ্ধে কার্য। এবার এটার উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? ধরে নাও একটি বস্তু মাটিতে রাখা ছিল এবং সেই বস্তুটিকে আমরা হাত দিয়ে ওপরে উঠালাম। তাহলে এই বস্তুটিকে যখন আমরা ওপরে উঠাচ্ছি, বস্তুটির উপর যে প্রযুক্ত অভিকর্ষজ বল সেটা কি? সেটা নিচের দিকে কাজ করছে, কিন্তু বস্তুটির স্মরণ কোন দিকে হচ্ছে? এই ক্ষেত্রে বস্তুটির স্মরণ হচ্ছে ওপরের দিকে। তাহলে এই ক্ষেত্রে অভিকর্ষজ বলের দ্বারা যে কার্য হবে সেটা কি হবে? সেটা হবে ঋণাত্মক কার্য, বা আমরা বলতে পারি এই ক্ষেত্রে অভিকর্ষজ বলের বিপরীত দিকে বা অভিকর্ষজ বলের বিরুদ্ধে কার্য করা হয়েছে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে ধনাত্মক কার্য এবং ঋণাত্মক কার্য এই বিষয়গুলো কি হয়। এবার এই বিষয়টি বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? একটি বস্তু যখন ওপর থেকে নিচে পড়ে সেই ক্ষেত্রে অভিকর্ষজ বল বস্তুটিকে নিচের দিকে টানছে, তাহলে অভিকর্ষজ বলের দ্বারা কার্য হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে ভাবো বস্তুটি যখন নিচের দিকে পড়ছিল তখন কি? এই ক্ষেত্রে বস্তুটির ওপর বায়ুর ঘর্ষণ বল লাগছিল এবং সেই যে ঘর্ষণ বল সেটা কি হবে? সেটা হবে ওপরের দিকে। তাহলে এই ক্ষেত্রে অভিকর্ষজ বল দ্বারা যে কার্য করা হলো সেটা কি হলো? সেটা কিন্তু বায়ুর ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য করা হলো। আবার আরেকটি উদাহরণ, যখন আমরা একটি বস্তুকে নিচ থেকে ওপরের দিকে তুলছি সেই ক্ষেত্রে আমরা যে বল প্রয়োগ করছি সেটা তো ওপরের দিকে, তার ফলে বস্তুটি ওপরের দিকে আসছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যে পরিমাণ কার্য করলাম সেটাকে আমরা বলবো ধনাত্মক কার্য। কিন্তু যখন আমরা বস্তুটিকে নিচ থেকে ওপরে উঠাচ্ছিলাম তখন সেই ক্ষেত্রে অভিকর্ষজ বল সেটা তো নিচের দিকে কাজ করছিল, তাহলে এই ক্ষেত্রে কি হলো? অভিকর্ষজ বলের বিরুদ্ধে কার্য করা হলো। আরেকটি উদাহরণ নাও, ধরে নাও একটি টেবিলের ওপর একটি ছোট্ট বক্স রাখা আছে
এবং সেই বক্সটিকে ঠেলে ঠেলে আমরা একদিক থেকে আরেক দিকে নিয়ে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা হাত দিয়ে বক্সটিকে যেদিকে ঠেলা দিলাম সেই দিকে বস্তুটি সরণ হলো, তার ফলে আমরা যে কার্য করলাম সেটা তো ধনাত্মক কার্য হলো। কিন্তু এই ক্ষেত্রে বক্সটিকে যখন আমরা ঠেলে নিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু আমরা টেবিল দ্বারা বক্সের উপর প্রযুক্ত ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য করেছি। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যখনই আমরা কোথাও কার্য করা হবে সেই ক্ষেত্রে কিন্তু সেটা কিছু পরিমাণ বলের বিরুদ্ধেই কার্য করা হয়ে থাকে। তাহলে আশা করছি এই বিষয়টি তোমরা বুঝলে। এবার এখানে আমরা একটি খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে পড়ব। সেটা কি? সেটা হলো কার্যহীন বল বা ওয়ার্কলেস ফোর্স। এবার এই কার্যহীন বল সেটা কি হয়? ধরে নাও আমাদের কোনো একটি বস্তু আছে এবং সেই বস্তুর ওপর কিছু পরিমাণ বল প্রয়োগ করা হলো এবং এই বল প্রয়োগ করার ফলে বস্তুটি সরণ হলো। কিন্তু এই যে সরণ সেটা কোন দিকে হলো? সেটা প্রযুক্ত বলের সাথে 90 ডিগ্রি কোণ করে হলো। অর্থাৎ এই ক্ষেত্রে প্রযুক্ত বলের দিক এবং সরণের দিক এদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে এই বল দ্বারা কোনো কার্য করা হয় না। এই যে আমাদের বল, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি কার্যহীন বল। তাহলে কার্যহীন বলের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি? কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হলে যদি বস্তুর সরণ বলের অভিমুখের সাথে 90 ডিগ্রি কোণে হয় সেই ক্ষেত্রে এই বল দ্বারা কোনো কার্য হয় না। এই বলটিকেই কার্যহীন বল বলা হয়। এবার এই কার্যহীন বলের একটি উদাহরণ চলো আমরা দেখে নিই। ধরে নাও কোনো একজন ব্যক্তি হাতে একটি সুটকেস নিয়ে মাটির ওপর দিয়ে হেঁটে চলেছে। এবার এই ক্ষেত্রে আমাদের যে সুটকেস তার উপর যে প্রযুক্ত অভিকর্ষজ বল সেটা কি? সেটা সবসময় নিচের দিকে কাজ করছে। কিন্তু এই ক্ষেত্রে আমাদের যে সুটকেসটি সেটা তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সুটকেসের সরণ এবং এর উপর প্রযুক্ত অভিকর্ষজ বল তাদের মধ্যবর্তী কোণ কত? তাদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে অভিকর্ষজ বল সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে কার্যহীন বল। তাহলে আশা করছি তোমরা কার্যহীন বল বিষয়টিকে সেটা বুঝলে। আমাদের আজকের এই ক্লাসে আমরা তাহলে ধনাত্মক কার্য, ঋণাত্মক কার্য এবং কার্যহীন বল নিয়ে আলোচনা করলাম। আশা করছি এই বিষয়গুলো তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের সাথে দেখা হবে আচার্যর পরবর্তী ক্লাসে। ততক্ষণ অবধি পড়তে থাকো, জানতে থাকো।